মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি পুলক 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 ভেদিয়া জয়শ্রী বলবী আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমি মানি না কোনো আইন, আমি পরাজয় করি পরাজয়, আমি মানুষকে কেন এরকম রাস্তাঘাটে মরতে হবে বলে? শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আমি বিদ্রোহী। একের পর এক লাশ, উত্তাল সারা দেশ। জুলাই আগস্ট অভ্যুত্থানে অস্ত্রের মুখে কারো হাতিয়ার ছিল জোরালো কণ্ঠে স্লোগান, কারো হাতিয়ার ছিল গান, কারো হাতিয়ার ছিল কবিতা। আবার আন্দোলনের প্রাণ টিকিয়ে রাখতে কেউ দিয়েছেন নিরলস সেবা, যোগ দিয়েছিলেন শ্রমজীবীরাও। জুলাই আন্দোলনে অবদান রাখা সেসব সৈনিকদের গল্প শুনবো আজ। আপনাদের বিবেক নাই? আপনাদের বিবেক মরে গেছে? তাহলে ঘরের মধ্যে আমি বলবো আপনারা চুরি করে বসে থাকেন। আপনার বাসায় স্টাফ কোয়ার্টার বললেন, অত দূর থেকে এসে স্টামফোর্ডে ক্লাস করেন? জি প্রত্যেকদিন ওখান থেকে এসে ক্লাস? হ্যাঁ, প্রতিদিন ওখান থেকে এসে যাওয়া আসা করি। আমি রামপুরা রোড দিয়ে যাওয়া আসা করি ওখান থেকে। আন্দোলনের সময়টাতে তো রাস্তা পুরো শহর উত্তাল ছিল, অনেক রিস্কও ছিল, তখন তো আপনি এখানে এসে আন্দোলনে অংশগ্রহণ করতেন, তখন কিভাবে সম্ভব ছিল? আসলে তখন তো জায়গায় জায়গায় পুলিশ চেক হচ্ছিল, তো আমি আমার আইডি কার্ড, পতাকা ব্যাগের মধ্যে একটা গোপন পকেট ছিল, ওখানে আমি রেখে দিতাম। আর উপরে জাস্ট মোবাইলটা রাখতাম, আর মোবাইলও চেক করতো, তাই মোবাইলে যে আমাদের ছবি ভিডিও ছিল ওগুলো ড্রাইভে সেভ করে রাখতাম। আর ফেসবুক মেসেঞ্জার সব আনইনস্টল করে যেতাম যাওয়ার সময়, বাসায় এসে আবার ইনস্টল করতাম, এরকম হতো। পরবর্তীতে যাওয়ার সময় দেখতাম কি বাস পেতাম মাঝে মাঝে, যে রামপুরা পর্যন্ত বাস পেতাম, তো পাশে কোনো আন্টি বসলে তার পাশে বসতাম, যাতে যাতে বোঝা যায় এরকম যে আমি ফ্যামিলি, আমার আম্মু পাশে আছে, যে তার সাথে আমি যাচ্ছি। নয়তো যদি কোনো স্টুডেন্ট এরকম দেখতো যে তারা যাচ্ছে, তাদেরকে চেক করতো, আর ওখানে তারা ওখান থেকে অ্যারেস্ট করতো, এরকম হতো। তো কখনো কখনো উবার নিতাম, কখনো হেঁটেও গেছি মাইলের পর মাইল, কত মাইল হারছি নিজেও জানি না। আপনি তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তো এইসব আন্দোলনের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুব একটা সামনে আসে না। তো এইবার আপনারা যখন অংশগ্রহণ করলেন আন্দোলনে, আপনারা যখন সংযুক্ত হলেন, আপনারা কিভাবে পরিকল্পনা করলেন, কিভাবে অংশগ্রহণ করলেন? আসলে যখন কোর্ট আন্দোলন শুরু হয়, এটা একটা অবশ্যই যৌক্তিক দাবি। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইসব সরকারি চাকরির প্রতি ততটা ইন্টারেস্টেড না, তারপর যখন দেখলো আমাদের ভাইয়েরা তাদের অধিকারের জন্য যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, তো তাদের উপরে নির্মমভাবে অত্যাচার হচ্ছে, যেটা আমরা কেউই সহ্য করতে পারিনি। 16 তারিখে আবু সাইদ ভাই মারা গেলেন। ওই সময় আমরা সম্পূর্ণটাই সোশ্যাল মিডিয়ায় দেখতাম, পর্যবেক্ষণ করতাম, খুব খারাপ লাগতো। যখন আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখলাম, আমার আম্মু পাশে আমার সাথে সারাক্ষণ বসে থাকতো মোবাইলে, আমি স্ক্রল করতাম আর আমার আম্মু দেখতো, তো আম্মুও কান্না করতো। পরে আমাদের ক্যাম্পাস থেকে তারা 16 তারিখেই প্রথম কোটা বিরোধী আন্দোলন শুরু করে। ওখান থেকে যেহেতু আমার বাসা থেকে যাত্রাবাড়ি কাছে ছিল, তো আমি যাত্রাবাড়িতে জয়েন করি। আমাদের এরিয়াতে স্টাফ কোয়ার্টার ডেমরা এরিয়া যত স্টুডেন্টরা ছিল, তারা সবাই আমরা মিলে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ওখান থেকে সবাই মিলে আমরা যাত্রাবাড়ির দিকে মুভ করি। ওখানে প্রচুর বাজে অবস্থা ছিল। এরকম দেখতাম যে একদল পুলিশ আসতো, একবারে এক রাউন্ড গুলি করে যেত, তারা পিছনে যেত, আরেক দল আসতো, এরকম। ওখানে যে হানি ফ্লাইওভারের উপরে বাজে অবস্থা, ওখানে ইট পাটকেল ছোড়াছুড়ি, পুলিশ গুলি করছে, তখন রাবার বুলেট, টিয়ার শেল, আমি টিয়ার শেল গ্যাসের শিকারও হয়েছি ওখানে যাত্রাবাড়ির মধ্যে। খুব বাজে অবস্থা, মুখে এত পরিমাণ জ্বালা করে, মনে হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো আমি দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যাবো, এরকম একটা ফিলিংস। আসলে ওইগুলা মনে পড়লে অনেক বেশি এখনো গা শিউরে উঠে। আপনি বলছিলেন যে আপনার বাবা জানতো না যে আপনি বের হচ্ছেন, আন্দোলনে যেতেন,
কিন্তু আপনার যেই ভিডিওটা, যেই ছবিটা আমরা দেখেছি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছিল, তখন আপনার ভাইকে বাঁচানোর জন্য পুলিশের ভ্যানের সামনে গিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, ওই ছবিটা কি তারপরে আপনার পরিবার বা আপনার বাবা দেখেছিল? তারপর কি আপনাকে বারণ করেছিল কিনা? আসলে আমার বাবা তখন এই নিউজটা দেখে রাতের 11টা বাজে। বাবা ওই দিন হচ্ছে হয়তো সামহাও এই নিউজটা মিস করে যায়। তবে আমার বাসায় আমার বড় ভাইয়া দুইজনই প্রবাসী, তারা বাইরে থাকে। আমার বড় আপু তখন ছিল শ্বশুর বাড়িতে শরীয়তপুর। তো আমার আপু সাথে সাথে আমাকে কল দেয়। মানে তখন আমার হুঁশ ছিল না যে আসলে কি হচ্ছে। হঠাৎ করে সবার ফোন যখন আমি পাই যে এটা, তখন আমি জানতে পারি যে আসলে এটা সোশ্যাল মিডিয়ায় খুব পরিমাণে এটা তখন ছড়িয়ে পড়ে যে তুমি ঠিক আছো কিনা। আমি বললাম হ্যাঁ আমি তো ঠিক আছি। তখন হচ্ছে আমি রমনা থানার সামনে আসি, মানে ভাইয়াকে ছাড়ানোর জন্য। পরবর্তীতে হচ্ছে রাতের আমি যখন বাসায় আসি তখন আমার সন্ধ্যা হয়ে যায়। তো আম্মু এসে আমার হাত, তখন হচ্ছে যখন আমি পুলিশের ভ্যানটা ধরি আমার হাত পাত কেটে গেছিল, মানে কাজ যেগুলো টানাটানি করছিল। তো আমি আম্মুকে এসে বলতেছিলাম, আর বৃষ্টিও হচ্ছিল ওই দিন, আমি বৃষ্টিতে ভিজে বাসায় আসি। তো আম্মুকে বলতেছিলাম আম্মু আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দাও, কারণ আমি হচ্ছে কারণ ধোয়ার মতো আমার সময় হাতে ইয়া ছিল না। পরে আম্মু তখনও বুঝতে পারে নাই। যখন আমার আপু বাসায় ফোন দিয়ে আমার আম্মুকে বলে, পরে বলতেছিল যে তুমি কেন এমনটা করলে, যদি তোমার কিছু হতো। আমি বলি আম্মু ওই সময় হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছে আমার জন্য এটাই করতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই, নয়তো তারা হচ্ছে অন্য সবাইকে যেরকমভাবে গ্রেফতার করছিল আমার ভাইকেও তারা হচ্ছে এইভাবেও নিয়ে যাবে। তো আমি যদি একজনকে সেভ করতে পারি তাহলে আমি তা বলতে পারবো না আমি একজনকে সেভ করার চেষ্টা করেছি। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা 11টার দিকে 5 জন উপস্থিত হই এবং আমরা 5 জন সিদ্ধান্ত নেই যে 12টা পর্যন্ত অপেক্ষা করব এবং 12টা পর্যন্ত যদি যারা আসবে তাদেরকে সাথে নিয়ে আমরা মাজার গেটে উপস্থিত হব। তো 12টা পর্যন্ত আর কেউ এলো না, শুধু ছিলাম আমি, আমার বন্ধু ইফাজ, বিধান আর ছোট্ট নুসরাত আর ওমাইদা। আমরা 5 জন মিলে রমনা দিয়ে হেঁটে হেঁটে হাইকোর্টের মাজার গেটে উপস্থিত হলাম। তখন একটু পরেই দেখলাম যে পুলিশের একটা ঝটিকা বাহিনী খুব তেড়ে আমাদের দিকে অগ্রসর হচ্ছিল এবং আমাদের জুনিয়রদেরকে ধরার জন্য আসছিল। তখন আমি পিছন থেকে দৌড়ে গিয়ে তাদের সামনে দাঁড়াই এবং সেই পুলিশ বাহিনী আমাকে আটক করে এবং রীতিমতো টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। ঠিক একটু পরেই উপস্থিত হলো একটা মেয়ে, সে হচ্ছে আমাদের নুসরাত, যাকে কখনোই আমরা এই রূপে আর আগে দেখিনি। তার আপ্রাণ চেষ্টা ছিল একটাই যে আজকে তার ভাইকে কেউ নিয়ে যেতে পারবে না, আজকে তার ভাইকে সে শত্রুদের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে রক্ষা করবেই। সে আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু একটা সময় পরে তার ভাইকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হলো। কিন্তু তখনও নুসরাত থামিনি। নুসরাত গিয়ে প্রিজন ভ্যানের সামনে দাঁড়ায় এবং বলে আজকে হয়তো আমার উপর দিয়ে গাড়ি চালাতে হবে, নয়তো আমার ভাইকে ছাড়তে হবে। সেই নুসরাতের মতো মেয়েগুলোই আসলে এই জুলাই আন্দোলনে আমাদেরকে সুরক্ষা দিয়েছিল, আমাদের সামনে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। 30 তারিখ আমাদের ক্যাম্পাস থেকে কোনো কার্যক্রম ছিল না, কারফিউ ছিল। তখন র্যাক আর ইস্ট ওয়েস্টের একটা সমাবেশ হওয়ার কথা ছিল। ও হচ্ছে ডেমরা থেকে এসে রামপুরা নেমেছিল, আমি হাতিরঝিল থেকে রামপুরা গিয়েছিলাম। সেখানে পুলিশের মনে হয় 5 থেকে 6টা গাড়ি ছিল, ওইগুলো সামনে দেখেছে। আমি যেখানে পিছন থেকে ছিলাম সেখানে র্যাবের আর হচ্ছে গিয়ে সেনাবাহিনী ছিল, আমি পুলিশের গাড়ি দেখিনি। তারপরও যে ও ওখান থেকে পিছপা হয়নি, আমি গিয়েছিলাম যে হ্যাঁ মোড়ে তো যাবই, ঠিক আছে, সাহস ছিল যে হ্যাঁ মোড়ে তো যাবই, গেলাম একটা গুলি খেয়ে মোড়ে। বাট এটা আমি কখনো ভাবিনি যে আমার একটা ফ্রেন্ড ও আমার মতো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আসবে যে হ্যাঁ আমিও তোর সাথে মরবো, তুইও মরবি আমিও মরবো, আমরা দেশের জন্য মরবো। ওকে আমি যখন আগে ক্লাসে দেখেছিলাম আমার কখনো মনে হয়নি যে ওর ভিতর থেকে এরকম একটা জিনিস পরিস্ফুট হতে পারে। এটা খুবই মানে কি বলবো, আমি এটা খুবই গৌরবের আমার জন্য যে ওর মতো একটা জিনিসকে আমি আমার চোখের সামনে থেকে দেখতে পেয়েছি। নুসরাতের যে সিচুয়েশনটা বা ওর যে ওই সময় রিয়াকশন ছিল, এটা বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতার, প্রতিটা মানুষের মধ্যে কি পরিমাণ ইন্সপাইরেশন দিয়েছে এটা বলার মতো না। আমরা আসলে কি বলবো, আমাদের একটা পুশ দরকার ছিল, আমাদের কিছু ঘটনার দরকার ছিল জ্বলে ওঠার জন্য। নুসরাতের এই ঘটনাটা ছিল এমনই একটা ঘটনা। আমরা তখনও ভাবতে পারি না এইরকম একটা দুঃসাহসিক কাজ এই মেয়ে করতে পারবে। এবং পরবর্তীতে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তুমি কী জন্য করেছো, এত সাহস কিভাবে পেয়েছো, ও আমাকে তখন বলেছে ভাইয়া আমি যদি চুপ থাকতাম তাহলে বাংলাদেশে অন্য মেয়েরাও চুপ থাকতো, কিন্তু আমি অন্য মেয়েরা এখানে ছিল না বলে আমি এখানে আমার জায়গা থেকে আমি হচ্ছে দুঃসাহসিক কাজটা করেছি। আমাদের চোখের সামনে থেকে আমাদের অসহায় ভাইদেরকে যারা কোনো
5 তারিখের আগে অনেক প্রত্যাশা ছিল আমাদের দেশকে নিয়ে, যেমনটা বলছিলেন যে সেই প্রত্যাশা পূরণের জন্যই 1 আগস্ট থেকে সেই অনেক প্রত্যাশা নিয়ে রাস্তায় নামা। 5 আগস্টের পরে প্রায় 6 মাস পার হয়ে গেল। তারপরও আমার মনে হয় না যে আমাদের যতটা প্রত্যাশা ছিল তার 20% বা 10%ও এখনো কভার হয়েছে কিনা। এটা খুবই হতাশাজনক এবং আমাদেরকে এখনো ভাবতে বাধ্য করে যে আদৌ কি আমরা যে স্পিরিট নিয়ে কাজ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আমাদের যে প্রত্যাশাগুলো ছিল ওই সময়ে, এটা কি এখনো আদৌ পূরণ হবে কিনা। কিন্তু আমাদের প্রত্যাশা আমরা এখনো ছাড়ি নাই যে আমরা হতাশ হয়ে পড়বো না। আর আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো, আমরা যে দেখি কি হয়। সেই দিক থেকে আমি এই প্রত্যাশা নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। জি নুসরাত, আপনার সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হোক, সে আশা আমাদেরও রয়েছে। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সব ভালো আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? এখন কেমন যাচ্ছে দিন? আছে, ভালো যাচ্ছে সবকিছু মিলিয়ে। এখন তো শিক্ষার্থীরা ফিরেছে, ক্লাসরুমে ফিরেছে, ক্লাস পরীক্ষা হচ্ছে। গত ডিসেম্বর জানুয়ারি আমরা সব ফাইনাল পরীক্ষা নিয়েছি। এখন আবার নতুন করে নতুন সেমিস্টার, নতুন ইয়ারের ক্লাস শুরু হয়েছে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা আগে সিট পেত না, যেই সিটগুলো দলীয় ক্যাডাররা তারা দখল করে রেখেছিল। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেইটার অবসান হয়েছে। আমাদের শিক্ষার্থীরা একেবারে প্রথম বর্ষ থেকে তারা হলে সিট পেয়েছে এবং তারা হলে নিরাপদে নির্বিঘ্নে তারা বসবাস করতে পারছে এবং পড়াশোনা করতে পারছে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। স্যার, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি একটি কবিতা আবৃত্তি করছিলেন, এই মৃত্যু উপত্যকা আমাদের দেশ নয়। যখন আপনার সেই হই হই ক্লাসরুম ছেড়ে শিক্ষার্থীরা রাস্তায় গুলিবিদ্ধ হচ্ছিল, শিক্ষক হিসেবে আপনার কখন মনে হলো যে না, দেয়ালে পিঠ থেকে গেছে, এবার শিক্ষক হিসেবে আমাকে কিছু করতে হবে, এবং আপনি ঠিক কি করতে পারেন কখন ভাবলেন এবং কখন পদক্ষেপটা নিলেন? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, এখানকার শিক্ষক 2007 সাল থেকে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ঐতিহ্য, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানটি জুলাই মাসে সংগঠিত হলো, এই গণ অভ্যুত্থানে আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশগ্রহণ আপনারা জানেন। আমি একদম সম্ভবত 13 জুলাই আমাদের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী এই সংগঠন গড়ে তোলার পরেই তারা একটি সংহতি সমাবেশ করেছিল আমাদের মেইন গেটে, ঢাকা রিচা মহাসড়কে। সেখানে গিয়ে আমি সংহতি জানিয়েছিলাম। এরপর আপনারা জানেন যে 15ই জুলাই প্রথম তো আমাদের উপর হামলা হয়, আমাদের শিক্ষার্থীদের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল। সুতরাং তখন থেকে আসলে আমাদের আর নীরব থাকার কোনো সুযোগ ছিল না। এরপর আপনারা জানেন যে 17ই জুলাই যখন সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল, 18 জুলাই জাহাঙ্গীরনগর কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, কারণ 17ই জুলাই সরকারের ঘোষণায় কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। 18 জুলাই যখন আমাদের উপাচার্য তার যে সেই ফ্যাসিস্ট একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ডেকে যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা এটাকে রুখে দিয়েছিল।
এবং শিক্ষার্থীরা স্পষ্টভাবে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা হলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আপনারা জানেন 18 জুলাই বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী অমানবিক নির্যাতন হয়েছে আপনারা জানেন। এবং সেদিনও আমার একটা লাইভ বোধহয় আপনারা দেখেছিলেন। আমি আসলে আমাদের যে মেডিকেল সেন্টার তার সামনে আমি আসলে এমনি কাঁদছিলাম, কারণ এত শিক্ষার্থী আহত হয়েছিল, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে মুভ করতে পারছিলাম না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছিল, ফলে তখন থেকেই খুবই বিপন্ন বোধ করছিলাম। ফলে 29 জুলাই আমার যে বক্তব্যটির কথা আপনি উল্লেখ করেছেন, সেই বক্তব্যের প্রেক্ষাপট তো আসলে 15 জুলাই থেকে তৈরি হয়ে আসছিল। এবং 29 জুলাই আপনারা জানেন তো যে সারা দেশের শিক্ষার্থীরা কেউই নিরাপদ ছিল না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো পর্যায়ের শিক্ষার্থীরা তো ঘরে ঘুমাতে পারেনি। যার ঘরে যেই বাবা মার ঘরে একজন শিক্ষার্থী ছিল, সেই বাবা মা আতঙ্কে থাকতেন কখন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। সেই অবস্থায় 29 জুলাই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা কয়েকজন শিক্ষক এবং আমার অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী, 150 শিক্ষার্থী হবে এখানে দাঁড়িয়েছিলেন। ওই সময় আমরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল করেছিলাম। এখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আরিচা মহাসড়ক ঘুরে এসে আবার এখানে এসে একটা সংক্ষিপ্ত সমাবেশ। সেই সমাবেশে আমার আরও কয়েকজন সহকর্মী বক্তব্য দিয়েছিলেন। আমার ওই দিন আমার মূল ভাবনায় ছিল যে ম্যাসাকার শুরু হয়েছে শিক্ষার্থীদের উপরে, এই ম্যাসাকার থামানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে দেশের আপামর মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, অর্থাৎ মানুষকে ঘর থেকে বের করতে হবে। মানুষ তো আপনারা জানেন ওই সময় ভয়ে অনেকেই ঘরে ঢুকে গিয়েছিল। তো আমার মূল উদ্দেশ্য ছিল কিভাবে মানুষকে ঘর থেকে বের করা যায়, কিভাবে এই ম্যাসাকার বন্ধ করা যায়। এই উদ্দেশ্যে আমি আমার বক্তব্যটি দিই। 2 মিনিটের কম বক্তব্য আমার। প্রথমেই আমি আমার যেই শিক্ষার্থীদের সারা বাংলাদেশে হত্যা করা হয়েছে তার বিচার চেয়েছিলাম। সকল শিক্ষার্থীরা যারা গুম হয়েছে তাদেরকে ফেরত চেয়েছিলাম। এবং একজন শিক্ষক হিসেবে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আমি ক্লাসরুমে ফিরে যেতে চেয়েছিলাম। আর সর্বশেষ আমার বক্তব্যটি শেষ করেছিলাম কবি নবারুণ ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা, যেটা আপনি বলছেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আপনারা খেয়াল করবেন যে এই কবিতাটির প্রথম 4 লাইন এবং মাঝখানের 4 লাইন আমি আবৃত্তি করেছি। আসলে এটা আবৃত্তি করিনি আমি যেই বক্তব্যটি দেশের মানুষকে দিতে চেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল আমার নিজের ভাষায় না দিয়ে কবি নবারুণ ভট্টাচার্যের ওই পংক্তিগুলো দিয়ে যদি আমি বক্তব্যটি দেই তাহলে মানুষকে টাচ করবে। কারণ কবি নবারুণ ভট্টাচার্যের ওই কবিতার ওই পংক্তিগুলো এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল যে আমার কাছে মনে হয়েছিল সবাই যার যার জায়গা থেকে যেভাবে পেরেছে অংশগ্রহণ করেছে। আপনি ইতিহাসের শিক্ষক, আপনার জায়গা থেকে এত সুন্দর প্রতিবাদ, এত জোরালো কণ্ঠ বোধহয় অন্যভাবে আর সম্ভব হতো না। আমার কাছে সেটি মনে হয়েছে এবং আমি মানুষকে আহ্বান জানিয়েছিলাম কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার সেই লাইনগুলো দিয়ে। এবং পরের দিনই খেয়াল করলাম, ওই দিন রাতেই খেয়াল করলাম যে আমার সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচার হচ্ছে, অনেকে অনুপ্রাণিত হয়েছে। এবং আপনারা জানেন 29 জুলাই থেকে 36 জুলাই, যেটা আমরা বলি 5 আগস্ট, এই জাহাঙ্গীরনগর কিন্তু এই অত্র এলাকার আন্দোলনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আমরা দেখেছি তিনি আন্দোলন চলাকালীন সময়ে যেভাবে শিক্ষার্থীদেরকে আগলে রেখেছিলেন এবং আমাদের যে কোনো চাওয়া পাওয়াকে তিনি অগ্রাধিকার দিয়ে তিনি কিন্তু সবসময় রাত হোক দিন হোক আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং একই সাথে ওই সময়ে বিভিন্ন প্রশাসনিক চাপ, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ, সেগুলো উপেক্ষা করে কিন্তু তিনি আমাদের সাথে সবসময় থেকেছেন এবং আমাদের প্রতিটি কর্মসূচিতে তিনি থাকার চেষ্টা করেছেন। আমাদের উপর হামলা চলছে, ক্রমান্বয়ে হামলা চলছে। স্যাররা তখন আমাদেরকে, রব্বানী স্যার, কয়েকজন শিক্ষক আমাদেরকে তখন ঘিরে রেখেছে। মানে আমরা ভেতরের দিকে চিৎকার চেঁচামেচি করছি, তো ওনারা বাইরের দিকে আমাদেরকে কাইন্ড অফ শিল্ড দিয়ে রেখেছে যে আঘাত ওনাদের গায়ে লাগবে, এরকম একটা শিল্ড। এরপর হচ্ছে আমাদের ছেলেদের হল থেকে আমাদের ভাইরা হচ্ছে আমাদেরকে বাঁচাতে যায়, তখন হচ্ছে পুলিশ তাদের উপর গুলি ছোড়ে। তো এ সময় রব্বানী স্যার বলেছিলেন যে তোমরা হচ্ছে গোলাগুলি হচ্ছে, তোমরা একটু সরো এখান থেকে, মানে এদিকে গুলি আসতে পারে, সরো। তো তখন হচ্ছে স্যার নিজে ছিলেন মাঝখানে, অথচ স্যার আমাদেরকে বলছেন সরতে। তো আমি স্যারের কাছে গেলাম, ওখানে আমাদের 2 জন স্যার ছিলেন। আমি বললাম, স্যার আপনার একটু সাইডে আসেন, কারণ গুলি লাগলে আপনাদেরকেই লাগবে। তো এই কথা বলে স্যাররা চলে আসছে, এমন সময় হচ্ছে স্যারদের দিকে হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। তো স্পিনটার আমাদের আরেক শিক্ষকের চোখ পুরো শরীরে বিঁধে গেছে, আর স্যার ধোয়ায় ওই সময় অসুস্থ হয়ে গেছিলেন। আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানের সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভ অদম্য 24, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা করি এবং এইটা করার জন্য স্যার হচ্ছে আমার কাছে টাকা পাঠিয়েছিলেন যে যা কিছু প্রয়োজন তোমরা আসলে নাও, কোনো সমস্যা নেই।
আমরা তো এখানকারই ছাত্র এবং এখন এখানেই পড়াচ্ছি, তো ফলে আমরা আমাদের ছাত্র জীবনের ইতিহাসও যদি স্মরণ করি তখনও আমরা দেখব যে প্রতিটি সংকটে প্রতিটি জায়গায় কিন্তু স্যার আমাদের সাথে ছিলেন। তো স্যার শুধুমাত্র অনুপ্রেরণা এটা আমি বলবো না, স্যার আমাদের সহযোদ্ধা, সহকর্মী এবং সমস্ত কিছুতে স্যার আমাদের সহযোগী। আমরা যখন একসাথে হলাম 29 তারিখে শহীদ মিনার চত্বরে, এবং গোলাম রব্বানী স্যার যখন হচ্ছে সেই বিশেষ যেটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল যে কবিতাটা পড়ে, আমি ঠিক তার পাশেই দাঁড়িয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে ওই জিনিসটা আমাদের মধ্যে একটা দারুণ স্ফুলিঙ্গ তৈরি করেছে, যে স্ফুলিঙ্গ আসলে পরবর্তীতে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং আমরা একত্রিত হয়ে পরবর্তী দিক নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পেরেছি। এরপর থেকে যে সিকোয়েন্সিয়াল মুভমেন্টগুলো হয়েছিল সেই মুভমেন্টগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বক্তৃতা, তার দেওয়া বক্তৃতাটা অনেক একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে পুরো ইসের জন্য, পুরো আন্দোলনকে একটা নির্দিষ্ট দিকে ধাবিত করার জন্য, যেটা ছিল আসলে পতন, স্বৈরাচারের পতন, যেটা পরবর্তীতে আরও আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে সেটা সুনিশ্চিত হয়। স্যার, অভ্যুত্থানের স্মৃতিগুলো অনেকটা কঠিন, তাও এই ঈদের মাঝে জিজ্ঞেস করতে হয়। আপনাদের শিক্ষার্থীদের থেকেও শুনছিলাম আপনারা কিভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, কিভাবে সাহায্য করেছেন। আপনার মুখ থেকে সেই স্মৃতিগুলো একটু শুনতে চাচ্ছি। দেখুন, আমি আগেও বলেছি একটা বিভীষিকাময় সময়ের মাঝ দিয়ে আমরা গিয়েছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আমার বক্তব্যগুলো এসেছে, কিন্তু এর পেছনে যে আমরা শিক্ষক শিক্ষার্থীরা প্রতিটা মুহূর্ত তো লড়াই করেছি, ফলে অসংখ্য স্মৃতি জমে আছে আমার শিক্ষার্থীদের সাথে, আমার সহকর্মীদের সাথে। আমি যদি প্রথম আপনাকে বলি, আপনারা জানেন 15ই জুলাই যখন ভিসির বাসভবনে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর যখন হামলা হয়েছিল, আমি সেখানে ছিলাম। সেই সন্ত্রাসীরা ভিসির ভবনের চারদিক থেকে তারা অসংখ্য বোতল ছুঁড়ে মারছিল, পেট্রোল বোমা মারছিল, পুরো আঙ্গিনা একদম ভাঙা কাচে ভরপুর হয়ে গেছিল, সেখানে হাঁটাচলা করা যাচ্ছিল না। সর্বশেষ 10টা সাড়ে 10টার দিকে যখন সেই প্রধান ফটক দিয়ে যখন বহিরাগত সন্ত্রাসীরা যখন রামদা এবং অন্যান্য অস্ত্র নিয়ে যখন হামলাটা করলো, তখন একেবারে একটা বিভীষিকাময় পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। এবং একটা পর্যায়ে মানে ওখানে কেউই নিরাপদ ছিলাম না আমরা। একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো আর এখান থেকে ফিরতে পারবো না। আমার একটি ছেলে আছে, তার বয়স 4 বছর। আমার ওই ছোট ছেলের মুখচ্ছবি মনে করছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে ওর সাথে হয়তো আমার আর দেখা হবে না। আরেকটি স্মৃতির কথা আমি বলতে চাই, একটি ছেলেকে আমি বাসায় নিয়ে গেছি, কারণ কোথায় রেখে যাব, বাসায় নিয়ে গেছি। তো পরদিন সকালবেলা ওকে বললাম যে ঠিক আছে তুমি থাকো। পরদিন সকালবেলা উঠেই সে বলছে স্যার আমি ক্যাম্পাসে যাবো। আমি বললাম ক্যাম্পাসে যাবে কেন তুমি এভাবে? বললো স্যার এই আন্দোলনের সেকেন্ড ওয়েভ আসবে, আমাদেরকে যেতে হবে, আমরা মিছিল করব। ওর ওই সাহসী বক্তব্যটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। সে সময় যখন বিদ্যুৎ ছিল না, খাবার ব্যবস্থা ছিল না, অনেক নারী শিক্ষার্থীরা হলে রয়ে গিয়েছিলেন সাহস করে, তাদের সঙ্গেও নিশ্চয়ই আপনার যোগাযোগ হয়েছে? তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং আমি ওই রাতটা আমি এক বিন্দু ঘুমোতে পারিনি, কারণ ওই মেয়েগুলোকে আমি বলেছিলাম চলো তোমরা আমার সাথে চলো, প্রয়োজন বাসায়। আমি আমার ওয়াইফের সাথে কথা বলেছি, কিন্তু ওরা ওদিন আসলে মৃত্যুকে আলিঙ্গন করতে শিখে গিয়েছিল। তাদের একটাই কথা, আমরা এই ক্যাম্পাস ছেড়ে যাব না, এবং তারা যায়নি। তারা দুঃসাহসিক একটা মনোভাব দেখে তারা ক্যাম্পাসে রয়ে গিয়েছিল। এবং একটা পর্যায়ে কারো ফোনে চার্জ নেই, যোগাযোগ করা যায়নি। একটি মেয়ের সাথে 3 দিন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। ফলে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। একেবারেই একটা বিভীষিকাময় পরিস্থিতির মাঝ দিয়ে আমরা গিয়েছি। ক্যাম্পাসের পেছনে আমাদের শিক্ষার্থীদের গুম করা হয়েছে, আপনারা জানেন। ডিবি এবং বিভিন্ন যে আপনার নিরাপত্তা বাহিনী, তারা এসে আমাদের শিক্ষার্থীদের ধরে নিয়ে গেছে, গুম করেছে। তাদের হদিস পাওয়া যায়নি, কোনো প্রকার যোগাযোগ করা যায়নি। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মাঝ দিয়ে আমরা গিয়েছি। অসংখ্য দুঃখ বেদনার এবং অসংখ্য মানে ভীতিকর স্মৃতি আমাদের প্রত্যেকের জীবনে জমা হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমার প্রিয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি বলছিলেন যে আপনার শিক্ষা জীবনে আবার সেরা পাওয়াটাও এখানেই পেয়েছেন। আমার একটি স্মরণীয় মুহূর্ত হচ্ছে কবি নবারুণ ভট্টাচার্যের সেই কবিতার চরণগুলো দিয়ে যখন শেষ করলাম, বক্তব্য শেষ করে দেখছিলাম সামনে দাঁড়ানো আমার সকল শিক্ষার্থী কাঁদছিল। এটি আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় মুহূর্ত।
আমি হয়তো মৃত্যুর আগেও ওই মুহূর্তটি স্মরণ করার চেষ্টা করব। আমার সেই বিপন্ন শিক্ষার্থীরা তারা সবাই দেখছিলাম কাঁদছিল। এটা আমার জীবনের একটি অন্যতম স্মরণীয় মুহূর্ত। আমরাও আপনার সেই স্মরণীয় মুহূর্তকে অনেকটাই সম্মান করি। শিক্ষার্থীরাও বলছিলেন আপনার অবদানের কথা। লড়াই তো এখনো চলছে। লড়াই চলছে এবং আমাদের লড়াই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষ এবং এদেশের মাটির অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি ব্যক্তিগতভাবে এই লড়াইয়ে আছি, এই লড়াইয়ে থাকব। একটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের একটি অসাম্প্রদায়িক, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন লালন করি এবং সেই স্বপ্ন যতদিন পূরণ না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। বৈষম্যহীন সমাজ গড়ার আপনাদের যে লড়াই স্যার, সেই লড়াই সফল হোক এই প্রত্যাশা আমাদেরও থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক। ছবিটা তো চিনতে পারছেন? জি, ছবিটা তো আপনার। রিকশাটা কি এই সেই রিকশা? না, এটা না, ওইটা জাদুঘরে চলে গেছে। ওইটা জাদুঘরে গেছে, আমার ভালো লাগতেছিল না। ওইটা আমার এমনই ভালো লাগতেছিল না, লাগে যেন এমন রক্ত লাগছে যেন আমি আর নিজের কাছে রাক্ষস হয়ে গেছি। আমার দেশের পতাকা দেখা আমার খুব এমন কষ্ট লাগছে, এটা মুখের কেউ বোঝান যায় না। নাফিজের মাথায় একটা পতাকা বাঁধা ছিল। জি, গোলাম নাফিজের একটা পতাকা বাঁধা ছিল, তার নামও জানি না। নাফিজের দেহটা যখন আপনার রিকশার এই জায়গাটাতে রাখা হয়েছিল, তখন আপনি ওকে নিয়ে প্রথমে কোথায় গিয়েছিলেন? প্রথমে গেছিলাম আমি আলরাজি হাসপাতালে, ওই হাসপাতাল ফার্মগেটে আলরাজি হাসপাতাল তো কাছেই। আমি হাসপাতাল ছাড়া আমি একটা মানুষ কোথায় যেতে পারি? একটা আহত মানুষ কই যেতে পারি? আমার মেডিকেল ছাড়া আর কোনো গতি নাই। মেডিকেলে গেছি, ওখানে সিভিল বেশ আছে, পাবলিক আছে, পুলিশ আছে, অনেক জনতা আছে, মানুষ আছে। এত মানুষ কেন? একটা মানুষের কি মায়া লাগলো না? আল রাজিদ হাসপাতালে যখন ভর্তি না নিল, আপনাদেরকে ফেরত পাঠানো হলো, তারপর নিয়ে কোথায় গিয়েছিলেন? তারপরে নিয়ে আমি একা চক্ষু হাসপাতাল পর্যন্ত লয়ে গেছি। ওখান থেকে সেনাবাহিনী না কে বলছে দূরের থেকে করে ইমার্জেন্সি নেওয়ার ব্যবস্থা করে, এখান থেকে সরা তাড়াতাড়ি। পরে রাস্তার কত একটু কাগজ টুকায় ওগরে ডাক দিলাম, ভাই একটু দর তোকে হাতে ধরি, পায়ে ধরি, একটু ইমার্জেন্সিতে। তারপরে বড় একটা অটো পাইলাম, ভাই একটু অটো, সরকারি হাসপাতাল শরৎদি লয়ে যা। শরৎদি লয়ে গেলে তো ওর বাপ মায় খুঁজা পাইব, বুঝছেন? ওখান থেকে ওর গলায় একটা আইডেন্টি কার্ড ছিল, ওই কার্ডটা পর্যন্ত ফালাই দিছে, এটা চোখের সামনে। যে আমি ঠিকানা দেওয়ার বাবারে ফোন দিব, আমার তো একটা পরিচয়পত্র লাগবো। ওই মুহূর্তে আমার গলা মলা কিচ্ছু শুকিয়ে গেছে গা, রক্ত দিয়ে আমার এই গাড়িটা এখানে ভাসিয়ে গেছিল গা। পরে নাফিসকে সরোয়ার দিতে নেওয়া হলো, ওর বাপ মা পরের দিনকে পত্রিকায় পাইছে, পত্রিকায় দেখা পরের দিনকে আসছে। পরের দিনকে আবার আমার কাছে আসছিল ওর মামা আসছে আমার কাছে। ওর মামা আইসা পুলিশের ওখানে 2-4টা কথা বলছে, একটু বলেন না। আমি কই কিছু বলে নাই, অনেক পুলিশে অনেক কথা বলছে, এটি বললে আর কি লাভ? ওখানে একজন আইসা কয় গুলি করারে, আরেকজন আইসা কয় সরা। আর যে পুলিশটা আমার গালি দিছে আমি তাকেই ধন্যবাদ দিই। কি জন্য ধন্যবাদ দেই? ও আমার কাছে ইমার্জেন্সি বাচ্চা তাড়াতাড়ি বাইরা, নাহলে গুলি লাগবো। আমি ওই মুহূর্তে জোরে হার কথা হইনে দিছি টান, আলরাজি হাসপাতাল পর্যন্ত। আপনার রিকশায় ওকে তুলে দিয়ে আপনাকে গালি দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে। নাহলে অন্য সব পুলিশ তো আর এক সমান না, হাতের 5 আঙ্গুল কিন্তু এক সমান না। ওখানে এত মানুষ, এত পুলিশ আসলো, বিজিবি আসলো, সবাই আসলো। কেউ তো ওই ছেলের মাথাটার ভিতরে পতাকা বান্ধা, তোমার কি একটু হুঁশ নাই? কেউ হুঁশ নাই, কেউ জ্ঞান নাই? একটা পাখি তো, একটা পিঁপড়া তো আসলো না। আমি ওই মুহূর্তে যদি একটা লোক ধরে বসতো, তাহলে এছাড়া হাতে চেনের ভিতরে ঢুকে না, আর এখানে ঢুকে না, কেউ ধরতে দৈরা যে বসবে সেই শক্তিটা আমার ছিল না, আমারই ছিল না। ওই মুহূর্তে যে আমি কি অবস্থা আসছিলাম,
কেউ দেখছে আজকে যে আমি বাইচা আছি আজকে সবাই ডাকতেছে মরে গেলে কে ডাকছিল যেই মায়ের সন্তান গেছে আমার মায়ের 2-3 দিন কান্দা কইতো শেষ আর কি করব। আপনি কখন জানতে পারলেন যে নাফিস মারা গেছে? আমি কখন জানতে পারিনি, ওনাকে ওখানে দেখছি নামাজের মতন পড়ে রয়েছে। আমার কয় এটা তুল, এটা তুল। আমি কই কি তুলবো, তুর্কি না প্লাস্টিকের? এটা তুলবো। কয় তুর্কি তুলবি, তুলবি মানে তো ওখানে তুলে দিচ্ছে, লাশ ফেলাইছি এটা তুল। আরেকটা দৌড়ে কয় লাশ ফেলাইছে এটা তুল, তাড়াতাড়ি সব। আর পুলিশ আরেকটা গালি ও সিনা দিছি আমি জানি না, তাড়াতাড়ি লয়ে ভাগ এনতে সর সর, তাড়াতাড়ি লয়ে যা, তাড়াতাড়ি লয়ে যা। আমি ওই মুহূর্তে একটানে আলরাজি হাসপাতাল গেছি। আলরাজি হাসপাতাল সিভিল ড্রেস আছে, অনেকে পাবলিক আছে, আছে অন কয় এখান থেকে গেলি না তোরা সহকারে পুরা দেয়ালামো। তখন বাধ্য বলে আমার জীবন তো বাঁচাইতে বসো অন বাসে বলে আমি আস্তে আস্তে এই চক্ষু হাসপাতাল বন্ধ টাইমটা লেগে গেছি, একটা পাখিও আসে নাই। নূর মোহাম্মদ ভাই, আন্দোলনের পুরো সময়টা আপনি যেহেতু অনেক বছর ধরে ঢাকায় রিক্সা চালান, তখনও তো ঢাকার বিভিন্ন এলাকায় রিক্সা চালিয়েছেন, দেখেছেন, আপনি আপনার চোখ দিয়ে যা যা দেখেছেন। গুলি দেখিনি, এরকম অবস্থা দেখিনি। এমনি মারামারি দেখছি, হলতার দেখছি, কিন্তু এরকম গুলি গেলা একদম ডাইরেক্ট শর্টকাট লয়ে আমার সামনে কাট করতেছে, গুলি করতেছে। আমি কি করব? আমার তো অন্য পুলিশ মারা দিতার, তো মারা দিলে কিছু করতে কিচ্ছু করার নাই। দেশকে তো আমরা সবাই ভালোবাসি, আপনিও ভালোবাসেন, পতাকার প্রতি আপনার ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা দেখলাম। দেশকে নিয়ে আপনি কি চান? ভবিষ্যতে কেমন দেশ চান? আমি দেশ চাই, একটা সুন্দর দেশ চাই। নিজের দেশে নিরাপদে থাকতে চান, এইটুকুই চাই। আমি এইটুকুই চাই, আমার দেশে আমি নিরাপত্তা থাকতে চাই। ঠিক আছে নূর মোহাম্মদ ভাই, আপনি যে দেশে নিরাপদে থাকতে চান, আমরাও নিরাপদে থাকতে চাই। আমাদের সবার আশা পূরণ হবে। আপনার সাথে আবার কখনো দেখা হবে। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। সবাই আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু মেরে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। গো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা হারবো না, হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি কত বছর ধরে গানের সঙ্গে যুক্ত আছেন এবং এই আন্দোলনে আপনার কেন মনে হলো যে আমার সবচেয়ে বড় হাতিয়ার গানই হতে পারে? আসলে আমি 20 বছর ধরেই সঙ্গীতে আছি এবং এই সঙ্গীতে পথে চলায় আমার একটাই হাতিয়ার, যেটা হচ্ছে গান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। এবং আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় মানে যখন বাংলা বেতার কেন্দ্রে দেশের গান গেয়ে, গণজাগরণের গান গেয়েও কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করেছিল। সবচেয়ে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, যেটা মানে আপনি একটা কিছু বলে এটা যদি অনলাইনে ছাড়েন, এটা হাজার মানুষ দেখছে। সো এই আমি যে গান গেয়ে ছাড়ছি, এই গান গাওয়ার মাধ্যমে বৈষম্যের কথা, কোটা আন্দোলনের যে বিভিন্ন টর্চার হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন জায়গায়, তো এই কথাগুলো নিয়েই আমি কিন্তু গান গেয়েছি এবং এই গান গাওয়ার মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং দেখেছে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এবং কোনটা অত্যাচার হচ্ছে এবং কোনটা শোষিত হচ্ছে। সো আমার জায়গা থেকে আমি গানকেই হাতিয়ার হিসেবে ভেবেছি। শুধু দেখা না, দেখা তো অনেক ভিডিও, অনেক ক্লিপের মাধ্যমে দেখেছে। গান গাওয়ার পরে যেই উদ্দীপনা, অনুপ্রেরণা আপনার কিছু কিছু গানে সেটা জেগেছে, অনেক মানুষ রাস্তায় নেমেছে। আপনার কি মনে হয় আপনি কত মানুষকে অনুপ্রেরণা যোগাতে সক্ষম হয়েছেন? এখন যেভাবে বসে আছেন সাধারণ জনতা হিসেবে, তো যখন আপনি আন্দোলনে বা কোনো কিছুতে যখন আপনি জনসমুদ্রের মাঝে যাবেন, তখন আপনার রক্ত টকবক করে গরম হবে। তো ওই আন্দোলনের সময় যখন আমি কারা রইল, কপাট, মা গো ভাবনা কেন, তারপরে ধন্য ধান্য পুষ্প ভরা, এইগুলো যখন গাইতেছিলাম, তখন সাধারণ শিক্ষার্থীরা মনে হচ্ছিল তার ভাবাবেগ সে মানে সে মারতে পারতেছে না, সে আঘাত করতে পারতেছে না, কিন্তু সে মুখে জোরে চিৎকার করে বলতেছিল এবং ওই চিৎকারে
মানে আশেপাশে যতগুলো মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করবে। যখন পুলিশের সামনে আপনি বন্দুকের নলার সামনে আপনি যখন চিৎকার করে গলা ছেড়ে গাইছেন, আপনার কোনো ভয় নাই, মরার ভয় নাই, মানে ওই সময় তো আপনাকে গুলি করে দিচ্ছে। মানে কোনো ধরনের মানে আন্দোলনে, অনেক আন্দোলন আছে যেগুলো তো গুলি করা হয় না বা একটা সাধারণ, কিন্তু ওই আন্দোলনে কি সামনাসামনি গুলি করা হচ্ছে। তো ওই আন্দোলনের সময় তো আপনার রক্ত এত গরম থাকে যে মরার ভয়কেও আপনি ভয় মনে করেন না, আপনি গলা ছেড়ে গাইছেন। ওই সময় এত মানুষ ছিল এবং হাজার হাজার মানুষ একসাথে সমস্বরে গলা দিয়ে গেয়ে উঠেছে এইসব গণজাগরণের গানগুলো। আপনি ঢাকায় পড়াশোনা করেন, কিন্তু শুধু ঢাকায় না, আপনার যেখানে জন্মস্থান সেখানে গিয়েও আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমি যদি ভুল না করি। সেখানে গিয়ে কিভাবে অংশগ্রহণ করা? আমি বলবো যে বাবা মা খুব প্রেশার করছিল এবং কান্নাকাটি, তখন তো ফোন দিলেই কান্নাকাটি এবং সব কিছু অফ ছিল, যোগাযোগও অতটা সম্ভব ছিল না। মানে মুক্তিযুদ্ধের যে ওই যে বেতার থেকে গান শোনা, তো মুক্তিযোদ্ধার সময় যে অবস্থা, ওই অবস্থা আমি 2-3 দিনে টের পেয়েছিলাম যে আসলে ওই সময় কি অবস্থা ছিল। তো বাবা খুব কান্নাকাটি করছিল, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো অবস্থাতেই আমি বাসায় চলে যাব। তো 3 আগস্ট বাসায় চলে গেলাম। তো ওইখানে বাসায় তো থাকতে পারলামই না, মানে যদি ওইখানকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, এটা পাবনার ঘটনা। হ্যাঁ, পাবনার ঘটনা। যখন গেলাম তো আমি মানে কোনো মানে পরিবার থেকেও তো বের হইতে দিত না, মানে একদম গড়কোণে করে রাখছিল। তো তারপরে চুরি করে আমি শহরে গিয়ে একটা যারা স্লোগান দিচ্ছিল তাদেরকে বলে আমি এত মানে যারা গণজাগরণের যে নজরুলের গান ছিল, তারপরে দেশের গান ছিল, এগুলো গাওয়ার পর মানুষের যে জনসমুদ্রের যে ঢল আমি দেখেছি, আপনারা দেখেছেন হয়তো ফুটেজে, পাবনা শহর এরকম করে যারা কাঁপতেছিল। মানে বলা যায় আপনি ওখানে যাওয়ার পর আপনার গানের মাধ্যমে আরো বেশি আন্দোলনিত ত্বরান্বিত করেছে আর কি। সেখানকার কোনো স্মৃতি যদি আপনি বলতে চান, যে সব থেকে ওই সময়কার স্মৃতি আপনার যেটা এখনো মনে পড়ে? আমার ছোট ভাই ও বলেছিল যে একটা গিটার কিনে হয়তো বা গিটারের সাথে বাজালে হয়তো বা আরো বেশি ভালো হবে। তো ওইখান থেকে পাশের শপ থেকে একটা গিটার কিনে ওই নতুন গিটার নিয়েই আমি ওই দেশের গান, গণজাগরণের গান গিয়েছিলাম। গিটার ছিল না? না, গিটার ছিল না, আমি তো মানে খালি হাতে গিয়েছি, কারণ এখান থেকে যাওয়ার তো খুব তো এখানে গিটার দিয়ে, এটাই আমার কাছে খুব স্মৃতি হিসেবে মনে পড়ে। এবং ওই গিটারটা আমার মানে ছোট ভাই বলেছে যে গণ আন্দোলনের এই গিটারটাও সাক্ষী হয়ে থাকলো আর কি। আন্দোলনের শুরুতেই আমি আর মাহাদি ভাই তখন আজিমপুরে একই বাসায় থাকতাম। তো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠি, তখন মাহাদি ভাই গিটার বাজাচ্ছিল, তার গিটারের টুংটাং শব্দে আমি ঘুম থেকে উঠে যাই। তো সেই সময় মাহাদি ভাই বলে, আবরার এখন কি আমরা কিছুই করতে পারি না? এই শিক্ষার্থীদের জন্য, যারা আমাদের ভাই রাস্তায় কষ্ট করছে, তাদের জন্য আমরা কি কিছুই করতে পারি না? তখন মাহাদি ভাইকে বললাম যে ভাই আসলে এইভাবে বাসায় বসে থাকা কাপুরুষের লক্ষণ, আমরা ছাত্র সমাজ হিসেবে আমাদেরও কিছু করা উচিত, তবে ভিন্নভাবে কিছু করা উচিত। তখনই মাহাদি ভাই আমাকে বলল, চল আমরা গানে গানে আওয়াজ তুলি, আমরা গানে গানে আমাদের আন্দোলনকে আরও জোরদার করি। তো তখনই মাহাদি ভাই আর কিছু না ভেবে গিটারটি কাঁধে নিল, আমাকে সাথে নিয়ে চলে গেল আন্দোলনে। আমি মনে করি যে মাহাদি ভাইদের মতো কিছু শিক্ষার্থী গানের মাধ্যমে আমাদের দেশটাকে স্বাধীন করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনের সময় অনেক ভাই, আমাদের অনেক বন্ধু, অনেক সাধারণ জনগণ মারা যায়। এখন মাহাদি ভাই একজন বিপ্লবী, আগে থেকে একজন বিপ্লবী শিল্পী ছিলেন, সেই বিপ্লবী কণ্ঠ দিয়েই তিনি তার আন্দোলন শুরু করেন। তার সাথে আমরাও সামিল হই, একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই জুলাই অভ্যুত্থানে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সৃষ্টি করি। সেখান থেকে আরও সাধারণ জনগণ, ছাত্র ভাই তারাও আমাদের সাথে সামিল হয় এবং একসাথে আন্দোলন করে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কারলে লোপাট, রক্ত জমাট শীতল প্রজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কারলে লোপাট, রক্ত জমাট শীতল প্রজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, রূপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট,
খাড়া রইল কপাট। 5 আগস্টের পরে প্রত্যাশা কতটা পূরণ হয়েছে বা হচ্ছে? 5 আগস্টের পরে প্রত্যাশা, যেহেতু একটা বিপ্লব হইলে আমাদের একটা প্রতি বিপ্লব আসে, তো ওই প্রতি বিপ্লবের ধারায় যে 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ভাঙচুর হয়েছে, তারপরে চুরি ডাকাতি প্রত্যেকটা শেল্টার দিয়েছে, এবং ইভেন বন্যায় যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বন্যাতে যারা সাহায্য করেছে, আপনি দেখছেন যে অভূতপূর্ব মানুষের সহমর্মিতা বোধ, যে এর পূর্বে এমন কোনো বাংলাদেশ দেখে নাই, এমন বাংলাদেশ দেখে নাই যে বন্যায় সাহায্যের জন্য মায়ের অর্জিত সম্পদ এসে দিয়ে যাচ্ছে টিএসসিতেই, ট্রাক ভরে সম্পদ দিয়ে যাচ্ছে, বা নিজেও পানি খাবার টাবার সব নিয়ে আপনার ওই বন্যার্থদের ত্রাণ দিচ্ছে। তো এই বাংলাদেশ তো কখনো দেখে নাই। আগামীতে বাংলাদেশ নিয়ে আপনারা যেহেতু নতুন বাংলাদেশ সবাই চেয়েছিলাম আমরা বৈষম্যহীন বাংলাদেশ, তো প্রত্যাশাটা আসলে বাংলাদেশকে নিয়ে এখনো কোথায়? প্রত্যাশা বলতে যে আমাদের প্রত্যাশা সবসময় অনেক ভালো থাকে, উপরে থাকে, কিন্তু হয় কি যে সব মিলিয়েই তো আমরা, তো সবার মতামতকে নিয়েই আমাদের দেশ চলতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মতামতকেই আর কি প্রায়োরিটি দিতে হবে। তো এই বিষয়ে 8 মাসে মূলত দীর্ঘ 8 মাস আমরা যা দেখেছি, প্রত্যাশা পূরণ হয়নি বা হয়েছে কিনা জানি না, হয়তো দীর্ঘ সময় লাগবে। অনেক নানা মতের মানুষ আমরা বাংলাদেশে, একজন শিল্পী হিসাবে বাংলাদেশ কেমন হওয়া উচিত, যে আমরা যেমন দেখবেন যে পাশাপাশি মন্দির মসজিদ গির্জা প্যাগোডা সবাই যার যার মতো করে পালন করছে, এটাই চাইছি যে যেন হানাহানি মারামারি কাটাকাটি না হয়, যেন সম্প্রীতির একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনার সম্প্রীতির এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা পূরণ হোক, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। যারা লড়েছিল অন্যায়ের বিরুদ্ধে, যারা লড়েছিল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তাদের সকলের প্রত্যাশা মিলিত হয়েছে এক বিন্দুতে, বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জুলাই অভ্যুত্থানের অংশীজনরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই প্রত্যাশায় শেষ করছি আমরাও।